জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেছেন এবং সেখানে তিনি নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের। এক পর্যায়ে তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে করা যে নানা ধরনের কটূক্তি সেটি নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই, যারা এসব করেছে তারা আমাদের সন্তানের বয়সী, ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন লজ্জিত হবে। আমার মনে হয় আপনিও বুঝতে পারছেন যে সম্প্রতি এনসিপির বিভিন্ন নেতারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন ডিজিএফআই নিয়ে, সেনাবাহিনী নিয়ে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটি ব্যাপক আলোচিত হয়েছে যে এই যে আমার আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকলেই হয় না, মাথায় ঘিলু থাকতে হয়, না বুঝে সংবিধান, না বুঝে স্টেট, কিছু দেশ থেকে ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে এসে মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে, এ ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছেন। এবং এর প্রেক্ষিতে আমরা আজ দেখলাম যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং তখন লজ্জিত হবে। আপনারা কবে বড় হবেন, এই বক্তব্যের প্রতিক্রিয়া যদি একটু জানান। না, এটি আসলে বড় হওয়ার বিষয় না। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে এবং একই সাথে আমার সহ আলোচক বিজ্ঞ আলোচকরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি নাসির ভাইয়ের যে বক্তব্য করেছে, উনি রিসেন্ট দুইটা মন্তব্য করেছেন। এর আগে 12 তারিখ মন্তব্য করেছিলেন ডিজিএফআই নিয়ে, সংস্থা নিয়ে, এবং সর্বশেষ তো আর্মি প্রতিষ্ঠান নিয়ে করেছেন। এখানের বক্তব্যের তিনটা আমি অবস্থান বলবো। প্রথমত হচ্ছে অ্যাজ এ রাজনীতিবিদ হিসাবে উনি প্রতিষ্ঠান আকারে যেটা সরাসরি অ্যাটাক করছেন, এটা কিছুটা রাজনৈতিকভাবে ওনার আর একটু সহনশীলভাবে আলাপটা দেওয়া উচিত ছিল। প্রতিষ্ঠান আকারে সরাসরি মন্তব্য করাটা ওনার উচিত হয়নি, এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি। উনিও যেহেতু মন্তব্যটা ব্যক্তিগত জায়গা থেকে করেছেন, সেই জায়গা থেকে আমি মনে করি এই বক্তব্যটা সরাসরি এভাবে একটা প্রতিষ্ঠানকে অ্যাটাক করে এবং প্রত্যেক ব্যক্তিকে অ্যাটাক করে এটা মোটেও উচিত হয় না। আপনাদের আরো কিছু নেতা কিন্তু এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত বক্তব্য দিয়েছেন, এটা বক্তব্যটা ঠিক হয়নি। 2 নম্বর বিষয় যেটি হচ্ছে যে এখানকার ডিজিএফআইয়ের যে ভূমিকা, সংস্থার যে ভূমিকা, এখানকার বিশেষ করে লাস্ট 15 বছর ধরে এখানকার রাজনৈতিক দলগুলো ভাঙা, দলগুলো কার সাথে জোট করবে না করবে, অর্থাৎ পুরো স্টেটের পাওয়ারটা সে মেকানিজমে সে যেভাবে সরাসরি ইনভলভ হওয়ার চেষ্টা করে কিংবা হচ্ছে ভূমিকা রাখার চেষ্টা করে, এই বিষয়গুলো তো আসলে কোনোভাবেই উচিত না। বরঞ্চ রাজনৈতিক সিদ্ধান্ত দেশের অবশ্যই রাজনৈতিক দলগুলো জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবে। সেখানে কোনো সংস্থা বিভিন্ন ধরনের হস্তক্ষেপ করা কিংবা হচ্ছে ভূমিকা রাখার চেষ্টা করা, এটা আসলে কোনোভাবেই উচিত না। বরঞ্চ না, আমি আস্তে আস্তে আসতেছি, এই জায়গাটিতে কোনোভাবেই উচিত না। এবার আসি আপনার প্রতিষ্ঠান হিসেবে যে সেনাবাহিনীর ক্ষেত্রে আমি সমালোচনার আমি যদি মন্তব্য করি, সেক্ষেত্রে আমি দুটো পার্টে মন্তব্য করব। প্রথমত হচ্ছে অ্যাজ এ সেনাবাহিনীর যারা সৈনিক থেকে শুরু করে সার্জেন্ট পর্যন্ত আছেন, অর্থাৎ যারা কর্মকর্তা বা অফিসার না, তাদের যে লাইফস্টাইল কিংবা হচ্ছে তাদেরকে যে বেতন কাঠামোর মধ্যে রাখা হয়, এটা আসলে তাদের প্রতি এক ধরনের অবিচার রাখা হয়। বরঞ্চ আমরা মানুষের সামনে সেনাবাহিনীর ভাবমূর্তিটা যার মাধ্যমে খারাপ হয়েছে, সেটা হচ্ছে সেনাবাহিনীর অল্প কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা থাকে যারা অনেক সময় রাজনৈতিক ধারা প্রভাবিত হয় এবং সরাসরি ফ্যাসিবাদী শেখ হাসিনা তাদেরকে সরাসরি রাজনৈতিকভাবে নানাভাবে ব্যবহার করে। এবং আপনার মনে আছে যে কিছুদিন আগে একটা নিউজ আসছে যে জিয়াউল তিনি প্রায় 1000 গুম বা বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত ছিলেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানে যেটা করা হয় যে উপরোক্ত যারা অফিসার থাকেন তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে নানাভাবে তাদেরকে একটা বশীকরণের মধ্যে এক ধরনের নিয়ে আসা হয়। কিন্তু যারা সৈনিক লেভেলে কাজ করেন, একজন সৈনিকের যে বেতন কাঠামো, এই বেতন কাঠামো দিয়ে সে কোনোভাবেই তার লাইফ লিড করার পক্ষে সম্ভব হয় না। কারণ আমরা মনে করি, আমরা এই অভ্যুত্থানের পর আমি নিজেও অনেক জায়গায় মন্তব্য করেছিলাম, যদিও এই মন্তব্যগুলো সরাসরি ধরনেরভাবে আসে না, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর সংস্কার করে তাদের অধীনস্থ যাদের বেতন কাঠামো থেকে শুরু করে নানাবিধ সুযোগ সুবিধা সৈনিক লেভেলে যারা আছেন, তাদের অবশ্যই সেই সৈনিকদের বেতন কাঠামো অবশ্যই উন্নত করা উচিত। তাদেরকে যেই লেভেলের ধরেন আপনার এক ধরনের এটাকে কি বলা হয়, অমানবিকতার মধ্যে দিয়ে যাওয়া হয়, সেটা কোনোভাবেই উচিত না। কিন্তু সেনাবাহিনীর উপরের কর্মকর্তাদের মধ্যে আবার দুইটা পার্ট। একটা পার্ট যারা সরাসরি রাজনীতির সাথে নানাভাবে সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করে কিংবা ভূমিকা রাখার, তাদেরকেও এটা সতর্ক হওয়া উচিত, কোনোভাবেই এই জায়গাটি ইনভলভ হওয়া উচিত না। অ্যাজ এ সেনাবাহিনী তো অবশ্যই দেশপ্রেমিক হিসেবে দেশের সার্বভৌমত্ব, সে দেশের আইন শৃঙ্খলা উন্নতি করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখছে। গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম বিশেষ করে
দোসরা আগস্টের পরবর্তীতে বেশ কিছু জায়গায় তারা জনগণের পক্ষে অবস্থান নিচ্ছে, বিশেষ করে ইয়ার পক্ষে পাল্টা গুলি ছুটছে ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতি। এই ভূমিকা তো আমার তাকে অ্যাড্রেস করতে হবে, কিন্তু উপরের কিছু কর্মকর্তা যে ভূমিকা, যেটা মানে অনেক সময় হয় না যে ধরেন দুই একজন সাংবাদিক রিপোর্ট করে, সেই রিপোর্টের কারণে মানে শ্রেণী আকারে ধরেন সমালোচনাটা করা হয়ে যায়, এটা আসলে অনুচিত করা। মানে ওনার এই বক্তব্য উনি যেভাবে বলেছেন সেটি অনুচিত, সেটি আপনি জি, বলছেন। আমি তার যে বক্তব্যটা তিনি যেভাবে প্রতিষ্ঠান আকারে অ্যাড্রেস করছেন, তিনি একা বলেননি, তার সাথে আরো দুই একজন একই আরো ধরনের এক দুই বক্তব্য একজন দিয়েছেন। বলতে কি এখানের এরকম সরাসরি বক্তব্য তো আমার খুব বেশি। আমার কাছে হাসনাতের আছে, কথা বলছেন, জি, যে একটু মন্তব্যটা যদি একটু। হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন, এটা তো অনেক আগে হচ্ছে তিনি সেনাপ্রধানের একটা প্রস্তাব নিয়ে উনি পাল্টা বক্তব্য দিয়েছিলেন, সেটার বিষয় নাকি? হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা দেখেছি গুম খুন হত্যার সঙ্গে কিভাবে রাষ্ট্রীয় এজেন্সিগুলো জড়িত রয়েছে। 5 আগস্টের আগে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি এজেন্সিগুলো মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, এজেন্সিগুলো হচ্ছে ব্যুরোক্রেটদেরকে নিয়ন্ত্রণ করে। সেজন্য ডিজিএফআই নামে যে সংগঠনটি রয়েছে সেটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। না, এটা তো আমিও এই দাবিটা করব। এটিও বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেটি রুখতে ডিজিএফআই এর কোনো কার্যকর পদক্ষেপ নেই। ওনারা দেশের ভিতরে সংস্থা নিয়ে যে অভিযোগ হাসনাত আব্দুল্লাহ যে মন্তব্যটা করছেন, এই মন্তব্য তো আমিও আমার এই বক্তব্য কিন্তু আমি করেছি। কারণ হচ্ছে ধরেন এভাবে তো আসলে সরাসরি বলা উচিত না, বরঞ্চ এরা 15 বছর ধরে যেভাবে হচ্ছে এখানকার নির্বাচন অনেক কিছু গুমখুনের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যেভাবে করছেন, এবং এটা তো আন্তর্জাতিকভাবেও হচ্ছে বিভিন্ন মানবাধিকার সংগঠন তারা যে রিপোর্ট করছে সেখানেও তারা দেখিয়েছেন যে বেশ কিছু কর্মকর্তা যখন র্যাবের দায়িত্ব পালন করে, প্রতিষ্ঠান আকারে র্যাবের প্রতি কিন্তু সরাসরি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের অভিযোগ আছে, এবং তখন র্যাবের প্রধানগুলোর বিভিন্ন দায়িত্বে যারা ছিলেন যেসব সেনা কর্মকর্তা, সেগুলো নিয়ে তো নিউজ